নমস্কার, আমি বিশ্বজিৎ বিশ্বাস। আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইউটিউবে এসেছি। বিশেষ করে 2016 সালের আনটেন্টেড টিচার্স, বিশেষ করে পিজি টিচার্সরা এবং 2025 সালে যারা ফ্রেশার্স হিসাবে পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য বিশেষ কিছু বার্তা নিয়ে। আচ্ছা, যেটা প্রথম বিষয়, আমরা সকলেই জানি যে 3/4/2025 তারিখে সুপ্রিম কোর্ট 2016 সালের প্যানেলটা বাতিল করেছিল। তার প্যানেল তো বাতিল হয়েছিল, তা প্যানেলটা কিভাবে প্রকাশ হয়েছিল সেটা আমাদের একটু জানা দরকার। 2016 সালে আমরা যারা আনটেন্টেড টিচার্স 9, 10 এবং 11, 12 লেভেলে পরীক্ষা দিয়েছিলাম, তারা প্রথম দিকে কল্ড ফর ভেরিফিকেশান, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ ইত্যাদি ফেজগুলির মাধ্যমে ভেরিফিকেশান করার জন্য ডাক পেয়েছিলাম। তারপর কি হলো? তারপর হলো আমাদের ইন্টারভিউর কি হলো, যে একটা করে রেজাল্ট কার্ড দেওয়া হলো। তা রেজাল্ট কার্ডে কী উল্লেখ ছিল? ইন্ডিভিজুয়ালি রেজাল্ট কার্ড। তা রেজাল্ট কার্ডে কী উল্লেখ ছিল? আমাদের র্যাঙ্ক, সেটা আমরা এমপ্যানেলড না ওয়েটিং র্যাঙ্ক, আমাদের ক্যাটাগরি, আমাদের নাম, এগুলি, আর আমাদের সাবজেক্ট। আচ্ছা, কিন্তু 2016 সালের যে গ্যাজেট, কলকাতা গ্যাজেট অনুসারে পরীক্ষাটা হয়েছিল, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ ছিল কি, যে ইন্টারভিউ লিস্ট দিতে হবে, প্যানেল প্রকাশ করতে হবে, মেরিট প্যানেল প্রকাশ করতে হবে। তা ইন্টারভিউ লিস্টও আমাদের দেয়নি, প্যানেলও প্রকাশ করতে রাজি কমিশন ছিল না, আর মেরিট প্যানেল তো 2022 সালে প্রকাশ হয়েছে। আচ্ছা, তাহলে প্যানেল বাতিল হলো 3/4/2025 তারিখে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। তাহলে আমাদের জানা দরকার যে প্যানেলটা কিভাবে প্রকাশ হয়েছিল। কারণ আমি একটু আগে বললাম যে গ্যাজেটে উল্লেখ আছে প্যানেল প্রকাশের কথা, কিন্তু কমিশন কোনো রকম প্যানেল দেয়নি। বারবার এর জন্য আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলনগুলো সমস্তটাই ব্যর্থ হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে প্যানেলটা আমার দরকার, কারণ আমি ওয়েটিং আছি, আমার সামনে কতজন আছে, পেছনে কতজন আছে, আমি আদৌ রেশিওর মধ্যে পড়ছি কি না সেটা আমার জানা দরকার। তা প্রথমে আমি ফেসবুকে মেরিট প্যানেল প্রকাশ করার জন্য বিজ্ঞপ্তি দিতে থাকি বিভিন্ন শিক্ষা সংক্রান্ত গ্রুপগুলোতে। তা শেষে দেখা গেল যে সমগ্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 19 জনকে পাই যারা এই প্যানেলটা প্রকাশ হোক বলে একান্ত ইচ্ছা পোষণ করে এবং কেসে যুক্ত হয়। সেই কেসের মাধ্যম দিয়েই কিন্তু 2016 সালের SLST প্যানেল 2018 সালে প্রকাশিত হয়, যার কেস নাম্বার ছিল 6785 অফ 2018। তা এই ছিল কেস নাম্বার। এর অর্ডার নাম্বার হচ্ছে AST 49 অফ 2018। হাইকোর্টের তৎকালীন বিচারপতি শেখর ববি সরাফ কমিশনকে নির্দেশ দেয় 3 দিনের মধ্যে প্যানেল প্রকাশের। তারপরেই কিন্তু দেখলাম যে একটা নাম্বার ছাড়া এমপ্যানেলড এবং ওয়েটিং প্যানেল প্রকাশিত হয়, যার ফলেই কিন্তু একের পর এক প্যানেল অনুসারে, কাউন্সিলিংয়ের নোটিফিকেশান অনুসারে একের পর এক কাউন্সিলিং হয় এবং সেখানে সকলেই চাকরি পায়। যারা যোগ্য তারাও চাকরি পায়, যারা অযোগ্য তারাও চাকরি পায়।
আচ্ছা, তাহলে এই ছিল প্যানেল প্রকাশের কথা। এরপর আর কি কেস হয়েছিল 2018 সালের দিকে, বা প্যানেল বাতিলের আগে পর্যন্ত একটু দেখে নিই। আচ্ছা, একটা কেস, সেটা হচ্ছে রেশিও কেস, ঠিক আছে, যার কেস নাম্বার 1305W1305 অফ 2018। এটা ছিল রেশিও কেস, আমার তত্ত্বাবধানেই পরিচালিত হয়েছিল কেসটা। আর একটা কেস ছিল 12662 অফ 2018। এই কেসের মেন পিটিশনার আমিই ছিলাম। এটা ছিল মেরিট প্যানেলটা প্রকাশ করার জন্য, বা আমাদের মেধা তালিকাটা প্রকাশ করার জন্য কেস। তারপরে আরেকটা কেস 2018 সালে করা হয়েছিল, যার কেস নাম্বার 14900 অফ 2018। এটাও আমার তত্ত্বাবধানে করা হয়। তা এই কেসটা ছিল ইতিহাস প্রশ্নোত্তর ভুল মামলা। তা ইতিহাস প্রশ্নোত্তর ভুল মামলা বলতে নবম দশমের দুটো প্রশ্ন ভুল ছিল। 2016 সালের এসএলএসটির যে পরীক্ষা হয়েছিল সেখানে 9-10-এর দুটো প্রশ্ন ভুল ছিল, আর 11-12-এর 4টে প্রশ্ন ভুল ছিল। 11-12-এর যেহেতু 5 জন কেস করেছিলাম আমরা, এবং কমিশন শেষে বা আর্গুমেন্টের শেষে এটা জানিয়ে দিয়েছিল আমাদেরকে যে এই যে 4টে নাম্বার এটা আমরা সবাইকে দেব। তা শেষে দেখলাম হ্যাঁ 4টে নাম্বার সবাইকেই দেওয়া হয়েছে, এবং আমরা যারা কেস করেছিলাম আমাদের মেরিট লিস্ট, আমাদের ওএমআর আর সহযোগে ওটা ইন্ডিভিজুয়ালি কোর্টে জমা দেওয়া হয়েছিল। আর 9-10-এ কেস করেছিল 17 জন। তা 9-10-এর মধ্যে 14-15 জন 1 নাম্বার বেড়ে তাদের চাকরি হয়ে যায়। আচ্ছা, এই ছিল ইতিহাস প্রশ্নোত্তর ভুল মামলা। তারপরে আসছি 26593 অফ 2022। এটা হচ্ছে ইন্টারভিউ দুর্নীতি মামলা। এটা আমার ইন্ডিভিজুয়াল একটা মামলা ছিল, কারণ আমি একটু আগেই বললাম যে আমি ইতিহাস প্রশ্নোত্তর ভুল মামলা করেছিলাম। সেখানে আমি রিটেনে কত পেয়েছি, ইন্টারভিউতে কত পেয়েছি, আমার অ্যাকাডেমিক স্কোর কত, সমস্তটাই দেওয়া হয়েছিল। আর সুতরাং আমি ইন্টারভিউ নাম্বারটা আগে থেকেই জানতাম। কিন্তু 2022 সালে যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বলে মেরিট প্যানেলটা প্রকাশিত হলো, তখন আমার ইন্টারভিউ নাম্বারটা দেখলাম যে 0.5 কমে গেছে। মানে আমি পেয়েছিলাম 8, ওটা 7.5 হয়ে গেছে। তা এর জন্য আমি একটা মামলা করেছিলাম, সেই মামলার কোনো হিয়ারিং হয়নি, মামলাটা এখনও পেন্ডিং অবস্থায় আছে। তারপর হচ্ছে 9315 অফ 2023। এটা হচ্ছে ভ্যাকেন্সি দুর্নীতি মামলা। তা এই মামলাটা করা হয়েছিল যে আমরা দেখেছিলাম 2016 সালে ফার্স্ট কাউন্সিলিং হচ্ছে, ফার্স্ট কাউন্সিলিংয়ের পর কিছু নতুন ভ্যাকেন্সি অ্যাড হচ্ছে, ঠিক আছে। ফলে যারা বাড়ির কাছে পাওয়ার উপযুক্ত ফার্স্ট কাউন্সিলিংয়ের প্রার্থীরা, তারা বাড়ি থেকে অনেক দূরে দূরে চাকরি করছে। তা এই নিয়ে আমি একটা মামলা করেছিলাম। আরেকটা মামলা হচ্ছে ওই একই মামলা, ভ্যাকেন্সি দুর্নীতি মামলা, যার মেরিট একই, 9327 অফ 2023। ওকে, আচ্ছা। তা এই ভ্যাকেন্সি দুর্নীতি মামলা দুটো আমাদের প্যানেল বাতিলের মামলা চলছিল ডিভিশন বেঞ্চে, যেটা আপনারা সকলেই জানেন। তা সেই মামলার সাথে ট্যাগ হয়ে খারিজ হয়ে যায়। আচ্ছা, এখানে একটা বিষয় আমি জানিয়ে রাখি যে প্যানেলটা যখন প্রকাশিত হয় তার আগে, মানে হাইকোর্টে যখন আর্গুমেন্ট চলছে তার আগে কিন্তু কমিশন প্যানেল না দিয়ে 11-12-এর ফার্স্ট কাউন্সিলিংয়ের নোটিফিকেশান দিয়ে দেয়, এবং কাউন্সিলিং লিস্ট তার ওয়েবসাইটে প্রকাশ করে, এবং ফার্স্ট কাউন্সিলিংয়ে মানে এমপ্যানেলড ক্যান্ডিডেটরা কাউন্সিলিংয়ের জন্য প্রস্তুত হয়। কিন্তু ওই জায়গাটা আটকে দিয়েই কিন্তু প্যানেলটাকে বার করা হয়। কমিশন বাধ্য হয়ে কাউন্সিলিং ক্যান্সেলের নোটিফিকেশান জারি করে, এবং
পুনরায় ফার্স্ট কাউন্সিলিংয়ের নোটিফিকেশান প্রকাশ করে। আচ্ছা, এর সঙ্গে আরও একটা বিষয় জানিয়ে রাখি, সেকেন্ড কাউন্সিলিংয়ের পর, মানে কাউন্সিলিং যখন চলছে, সেকেন্ড কাউন্সিলিংয়ের পর কী হয়, বাংলা কাউন্সিলিংয়ে স্টে পড়ে, যার স্টে তোলে আমাদেরই কলকাতার অ্যাডভোকেট আশিস কুমার চৌধুরী। যাবতীয় যা মামলাগুলোর কথা বললাম তার সমস্ত, একটা মামলা বাদে সমস্ত মামলাটাই আশিসবাবুর অধীনে করা হয়েছিল। তার মানে কি দাঁড়ালো, যে আশিসবাবু মামলাটার আগাগোড়া বিষয়টা জানে, মানে 2016 সালের কোন জায়গায় দুর্বলতা আছে, কোন জায়গায় সঠিক পয়েন্ট আছে, এগুলো কিন্তু উনি বোঝেন। এইবার আমরা যেটায় আসবো সেটা হচ্ছে প্যানেল ক্যান্সেলের কারণ। দেখুন, আমাদের ওএমআর স্ক্যান করার জন্য কমিশন দায়িত্ব দিয়েছিল নাইসা এবং তার কর্ণধার পঙ্কজ বানসালের উপর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কমিশন আমাদের ওএমআরের দায়িত্ব নিয়ে পঙ্কজ বানসাল বা নাইসাকে দায়িত্ব দিয়েছিলেন, তাহলে তার ভুক্তভোগী কি আমরা আনটেন্টেড টিচাররা? কখনোই নয়। সে দায়িত্ব সম্পূর্ণ কমিশনের উপর বর্তায়। ওকে, বা যাদের ওএমআর স্কোর ম্যানিপুলেশন হয়েছিল তৎকালীন সময়ে, তাহলে এখান থেকে কি বোঝা গেল, যে পরীক্ষা দুর্নীতিগ্রস্ত নয়, পরীক্ষার রেজাল্টটা দুর্নীতিগ্রস্ত। আরও একটা কথা জানিয়ে রাখি, প্রথম টেন্টেড ক্যান্ডিডেট বা টেন্টেড টিচার্স হিসাবে যার নাম সামনে আসে তিনি হচ্ছেন অঙ্কিতা অধিকারী, যিনি রাষ্ট্রবিজ্ঞানে 2 র্যাঙ্ক করে ওয়েটিং প্যানেলে চলে এসেছিলেন। তাহলে সরকারের এখানে, সরকার এবং তার পরিচালিত কমিশন বা এসএসসির একটা দুর্নীতিগ্রস্ত প্রবণতা আগাগোড়াই কিন্তু লক্ষ্য করা গেছে। এইবার প্যানেলটা বাতিল হলো কেন? তাহলে প্রথমেই বললাম যে আমাদের ওএমআর স্ক্যানিংয়ের দায়িত্ব দিয়েছিল কমিশন নাইসাকে। সেখান থেকে কিছু সাদা খাতার ওএমআর বার হয়, ঠিক আছে, তা এই নিয়ে কোর্টে আর্গুমেন্ট চলতে থাকে। এরপরও ছিল 29 দিনের অনশনের ফলে বেশ কিছু র্যাঙ্ক জাম্পিং ক্যান্ডিডেট, এবারে 29 দিনের অনশনের সভাপতি ছিলেন ইনসান আলী। আর অনশনটা কে পরিচালনা করেছিল, ইউটিউবে সার্চ করে দেখবেন যে 29 দিনের এসএসসির 29 দিনের অনশন বলে, তাহলে ওখানে কারা পরিচালক ছিলেন সেটা বুঝতে পারবেন। আচ্ছা, এবার প্যানেল বাতিলের পিছনে আমাদের ভূমিকাটা কী ছিল? সর্বপ্রথম আনটেন্টেড টিচার্সদের একটাই মঞ্চ ছিল, সেটা হচ্ছে যোগ্য মঞ্চ বা JSSAM। তা সেখানকার যারা কর্ণধার ছিলেন তারা সরকারের প্যানেলের অ্যাডভোকেটকে নিজেদের প্যানেলের অ্যাডভোকেট বলে চালিয়েছিলেন, যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর বক্তব্যে সম্পূর্ণ পরিষ্কার। তা যাই হোক, সে প্রসঙ্গেও আমি যাচ্ছি না। তারপরে কি আসলো, যে 17/4/2025 তারিখে 709/2025 বলে একটা মধ্যশিক্ষা পর্ষদ এমএ ফাইল করে আনলো। সেখানে সুপ্রিম কোর্ট তার জাজমেন্টের উল্লেখ করলো ফ্রেশ সিলেকশন, যার মানে বোঝায় যে প্যানেলে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তাহলে সেই ত্রুটিগুলোকে সরিয়ে প্যানেলটাকে রিফ্রেশ করা বা রিপ্যানেল করা, তা সে জায়গা পরিবর্তে মধ্যশিক্ষা পর্ষদ সেটাকে করে আনলো ফ্রেশ রিক্রুটমেন্ট। তা এই নিয়ে আমাদের যোগ্য নেতাদের মধ্যে কোনো আলোড়ন সৃষ্টি হলো না। তারাও প্রচার করতে শুরু করলো কি, যে না, ফ্রেশ রিক্রুটমেন্টও যা,
ফ্রেশ সিলেকশানও তাই। মানে কি, আমরা পরীক্ষায় বসবো এবং আমরা গ্রেস মার্কস চাইবো, যেহেতু আমরা আনটেন্টেড টিচার্স, যার ফলে আমরা প্রমোশন পেতে পারি 11-12-এ। ওকে, এইবার আসি 11-12-এ চাকরি কতটা সুরক্ষিত। প্রথমে যদি আমাকে আসতে হয়, মানে কিছু সময়ের মধ্যে যে কাজটা কমিশন করতে চলেছে সেটা হচ্ছে ইন্টারভিউ প্যানেল প্রকাশ করা, বা কারা কারা ইন্টারভিউতে ডাক পাবে তাদের তালিকা প্রকাশ করা। আচ্ছা, পরীক্ষা তো আমরা 11-12রা যারা ছিলেন বা 9-10 যারা ছিলেন সকলেই বসলেন। তাহলে এই পরীক্ষার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে 11-12-এর টিচার্সরা, বা এইচএসের টিচার্সরা, বা পিজির টিচার্সরা। কেন ক্ষতিগ্রস্ত? এটাই প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আমি আমার সাবজেক্ট দিয়ে একটু বিচার। 2016 সালে এসএলএসটি পরীক্ষার মাধ্যমে যে নিয়োগ হয়েছিল সেখানে ইতিহাসের ভ্যাকেন্সি ছিল 68টা। 2025 সালে সেই ভ্যাকেন্সিটা বেড়ে হয়েছে 179টা জেনারেল ক্যাটাগরি। ওকে, তাহলে 2016 সালের 68 জন টিচার্স পিজি ক্যাটাগরিতে চাকরি পেয়েছিল। 2016 সালে প্রায় 220 জন টিচার্স জেনারেল ক্যাটাগরিতে ইতিহাস বিষয়ে চাকরি পেয়েছিলেন। তাহলে ওই 220 জন টিচার্স যদি 11-12-এ আসে 10 নম্বর এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে, তাহলে এই 68 জন টিচারের অস্তিত্বটা কোথায় থাকবে? আপনি একজন পিজির শিক্ষক, আপনাকে এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হচ্ছে, আবার 9-10কেও এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হচ্ছে পিজি পোস্টের জন্য। তাহলে আপনার ভ্যাকেন্সি তো 68টা, আর 9-10 থেকে আসছে কতজন? 220 জন। তাহলে আপনার এই 68টার মধ্যে তাহলে আপনি কোথায় থাকবেন? তাদের পরীক্ষা ভালো হতে পারে, 220 জনের মধ্যে 200 জনের পরীক্ষা ভালো হতে পারে, তারা আপনার স্কোরের থেকে বেশি স্কোর করতে পারে, রিটেন পরীক্ষা তাদের ভালো হতে পারে। তাহলে আপনি কোথায় যাবেন? শুধু এই 9-10ই প্রতিদ্বন্দ্বী নয়, এর সঙ্গে আবার কারা আসছে? প্রিভিয়াস টিচার্সরা, তারাও 10 মার্কস নিয়ে কিন্তু আপনার এই 68টা সিটে কম্পিটিশন করতে আসছে। আর কারা আসছে? প্যারা টিচার, পার্ট টাইম টিচার, কন্ট্রাকচুয়াল টিচারকেও নাকি শুনছি দেওয়া হবে এক্সপিরিয়েন্স মার্কস। আর কারা? কেভিএস বা কেন্দ্রীয় বিদ্যালয়, আর কারা? নবোদয় বিদ্যালয় বা এনভিএস। তাহলে এতগুলো লোক বা এতগুলো পোস্ট আপনার এই 68টা ভ্যাকেন্সি দখল করতে আসছে। তাহলে এখানে আপনার অস্তিত্বটা স্যার বা ম্যাডাম কোথায় থাকবে? তাহলে এই পরীক্ষা দেওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে? আপনি, বা একজন পিজির আনটেন্টেড টিচার।
এইবার আমরা বেশ কিছু পিজির শিক্ষক শিক্ষিকা মিলিত হয়ে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার ফ্রন্ট, অ্যাসোসিয়েশন নয়, ওয়েলফেয়ার ফ্রন্ট বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। এই গ্রুপের মাধ্যমে আমরা চেষ্টা করছি যিনি 2016 সালে আনটেন্টেড টিচার্স হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, এই এক্সপিরিয়েন্স মার্কসটা তার পোস্টের জন্যই প্রযোজ্য হোক। আর এই যে যারা উড়ে আসছেন, কারা? প্যারা টিচার, পার্ট টাইম টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, কেভিএস, এনভিএস, এদেরকে কোন স্বার্থে কমিশন আনছেন? কারণ সুপ্রিম কোর্টের 3/4/2025 যে জাজমেন্ট, সেখানে বলা হয়েছে কি না, আনটেন্টেড টিচার্স এবং ডিসএবিলিটিস টিচার্সদের নিয়ে ফ্রেশ সিলেকশন করার কথা। শুধু তাই নয়, 17/4/2025 যে এমএ ফাইল মধ্যশিক্ষা পর্ষদ করে আনলো, সেখানেও দেখা গেল যে অ্যাফোরসেড ভ্যাকেন্সি বা 2016 সালের যে ভ্যাকেন্সিতে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল, সেই ভ্যাকেন্সিতে পরীক্ষা নেওয়ার কথা। তাহলে এই প্যারা টিচার, পার্ট টাইম টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, কেভিএস, এনভিএস, এরা কেন এক্সপিরিয়েন্স নাম্বারটা পাবে? তাহলে এই এক্সপিরিয়েন্স নাম্বারের জন্য আমাদের অতি শীঘ্রই কোর্টের দ্বারস্থ হতে হবে, তার ক্লিয়ারিফিকেশান যাওয়ার জন্য। যে অ্যাকচুয়াল বঞ্চিত হয়েছি তো আমরা 2016 সালের আনটেন্টেড টিচার্সরা, বিশেষ করে পিজির টিচার্সরা। তাহলে এই এক্সপিরিয়েন্স নাম্বার বাইরের কেন লোক পাবে এবং একজন টিচার্স দু জায়গায় কেন পাবে? একজন এইচএস টিচার্স বা পিজির টিচার্স, তার দায়িত্ব থাকে সমগ্র স্কুলে, মানে স্কুলের সমগ্র ক্লাসরুমটা, তার সাবজেক্টগুলো ঠিকঠাক মতো পড়ানো হচ্ছে নাকি, তার দায়িত্ব পড়ে মাধ্যমিকের খাতা দেখার। সুতরাং একজন পিজির টিচার 9-10-এও এক্সপিরিয়েন্স মার্কস পেতে পারেন, 11-12-ও এক্সপিরিয়েন্স মার্কস পেতে পারেন, কিন্তু একজন 9-10-এর টিচার্স, তিনি তো এইচএসের খাতা দেখার জন্য পর্ষদের কোনো চিঠি পান না, বা তার তো কোনো ফিক্সড রুটিন স্কুলে এইচএসের ক্লাস নেওয়ার জন্য দেওয়াও হয় না। তাকে হয়তো প্রভিশনালের জন্য পাঠানো হয়, বা কোনো শিক্ষক অসুস্থ হলে যদি সংশ্লিষ্ট সাবজেক্টের টিচার হন তবেই বলা হয়, যে অনুরোধ করা হয়। তাও আবার সে নেবেন কি নেবেন না, তিনি যদি বলে দেন যে মুখের উপর যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, কোনো হেডমাস্টার মশাই বা টিআইসি তাকে জোর করতেও পারেন না। স্কুলের স্বার্থে আমাদের অনেক কাজ করতে হয়, তখন সে খাতাটা দেখতে পারে। ওকে, তাহলে আর একটা হিসাব ক্লিয়ার করে দিই। এখন কোর্ট দেখা গেল যে এই ক্লিয়ারিফিকেশনটার মডিফাইড করলো, বলল যিনি যে পোস্টে চাকরি করতেন তাকে সেই পোস্টেই এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হোক। তাহলে পিজির যে 68 জন টিচার্স আছেন, যারা পরীক্ষা দিয়েছেন বা মোটামুটি ভালো, তাদের সকলের চাকরিটা সুরক্ষিত থেকে গেল। শুধু তাই নয়, তাহলে বর্তমান ভ্যাকান্সি কটা? 179টা।
তাহলে 179 থেকে 68 বাদ দিলে কত হয়? 111টা। এবার যার যোগ্যতা আছে তিনি 111টা ভ্যাকেন্সিতে এসে কম্পিটিশন করবেন, সেটা ফ্রেশার্স হিসাবে করবেন, এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে নয়। এবার যদি তিনি চাকরি পান তো খুবই ভালো, কারণ আমাদের স্মরণে রাখা উচিত নিজেদের মধ্যে এই বাক বিতর্ক সৃষ্টি না করে এই যে পরীক্ষাটা আমরা দিলাম আনটেন্টেড টিচার্স হিসাবে, এটা আমাদের কোনো রূপ ডিমোশন বা প্রমোশনের পরীক্ষা নয়, এটা আমাদের চাকরি বাঁচানোর পরীক্ষা। আগে চাকরিটা বাঁচুক, তারপরে না হয় প্রমোশন ডিমোশনের কথাটা ভাবা যাবে। আপনারা 9-10-এর টিচার্স হয়ে আপনারা কি এই স্বার্থটা ছাড়তে রাজি? কখনোই রাজি হবেন না। চাইবেন যে পিজির টিচাররা সুরক্ষিত থাক, আমরা পিজিতে কেউ যাবেন না, যাব না, কখনোই চাইবেন না। তাহলে এই 111টা ভ্যাকেন্সিতে 9-10-এর যার ভালো র্যাঙ্ক হবে, বা কেভিএস এনভিএস বা আরও যারা আসতে চাইছে, বা ফ্রেশাররা যাদের ভালো র্যাঙ্ক আছে, রিটেনে ভালো মার্কস পেয়েছে, তারা আসুক, কম্পিটিশন করুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আমাদের ভ্যাকেন্সির জন্য অলরেডি ভাবতে শুরু করেছি। এখানে আমি মোটেও 10 নম্বর তুলে দেওয়ার কথা বলছি না, কারণ গ্যাজেট প্রকাশ হয় রাজ্যপালের হস্তাক্ষর নিয়েই। 10 নম্বর তুলে দেওয়ার ক্ষমতা না আছে কমিশনের, না আছে রাজ্য সরকারের, না আছে কোনো কোর্টের। কিন্তু এর ক্লিয়ারিফিকেশান আপনি চাইতেই পারেন। আচ্ছা, এই গেল। তাহলে আমাদের দাবি কি থাকলো? পিজি টিচারদের দাবি থাকলো যিনি যে পোস্টে চাকরি করতেন তাকে সেই পোস্টেই এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হবে, এবং একজন পিজি টিচার তার অধিকার বলে এবং নথিপত্র অনুযায়ী উভয় পোস্টের জন্য এক্সপিরিয়েন্স মার্কস পেতে পারেন। ওকে, এইবার দেখা গেল যে আমাদের 9-10 এবং 11-12-এর বেশ কিছু শিক্ষক বা শিক্ষিকা যারা 2016 সালের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন, তাদের পরীক্ষা খারাপ হয়েছে, কোনোভাবেই পাস করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে কি করতে হবে? প্রথম কথায় আসি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে একটা টেন্টেড লিস্ট প্রকাশিত হয়েছে, সেই টেন্টেড লিস্টটাকে সামনে রেখে আনটেন্টেড লিস্টটা প্রকাশ করার জন্য বা সমগ্র টেন্টেড লিস্টটা প্রকাশ করার জন্য আবেদন করতে হবে, যাতে সমগ্র আনটেন্টেড লিস্ট এবং সমগ্র টেন্টেড লিস্টটা পাওয়া যায়। তাহলে এটা নিয়ে কী করবো স্যার? এটা নিয়েও করার বিষয় আছে। আপনি বিভিন্ন জায়গায় কিউরেটিভ করছেন, কিউরেটিভে যদি এই দুটো লিস্টকে আপনি সাবমিট করেন, তাহলে অতি অল্প সময়ের মধ্যে কিউরেটিভ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাহলে এই মুহূর্তে কি করা যেতে পারে? কিউরেটিভ তো লেট হবে স্যার, এই মুহূর্তে কি করা যেতে পারে? আচ্ছা, এই মুহূর্তে করারও একটা বিষয় আছে। 15,403টে সিট যেটাতে আনটেন্টেড টিচার্সরা চাকরি করছে, সেটা 9-10 এবং 11-12, ওই 15,403টে ভ্যাকেন্সি ফ্রিজ করে রাখা যেতে পারে, বা আমাদের আনটেন্টেড টিচার্সদের জন্য বেতন চালু রেখে স্টেজে ফ্রিজ করে রাখা যেতে পারে। আমাদের সমস্যা না মেটা পর্যন্ত সেই স্টেটা বজায় থাকতে পারে, এবং সমস্যা মিটে গেলে নিজের পোস্টে গিয়ে জয়েন করতে পারেন। কিউরেটিভ থেকে ফিরে আসার একটাই রাস্তা, যদি আপনি টেন্টেড এবং আনটেন্টেড লিস্টটা বার করে আনতে পারেন। এটা সম্ভব বার করাটা।
আচ্ছা, এবার বিভ্রান্তি, মার্কেটে কি কি বিভ্রান্তি ছড়াচ্ছে সেগুলো একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে, চেয়ারম্যান নাকি বলেছে, মানে বিভ্রান্তি এটা, দয়া করে আবার কেউ সঠিক হিসাবে ধরে নেবেন। চেয়ারম্যান নাকি বলেছেন যে কোনো আনটেন্ট টিচাররা যদি কেস করে তাহলে আমি এক্সপিরিয়েন্স নাম্বার তুলে দেব। এটা ডাহা মিথ্যে কথা। কারণ আমি গতকাল রাতে একজন বিশ্বস্ত সূত্রে খবর পেলাম, মানে একজন পিজি টিচারের কাছ থেকেই খবর পেলাম যে বিষয়টা ওরকম চেয়ারম্যান কখনো বলেনি। তিনি যোগ্য মঞ্চেরই একজন লিডার, বলতে আমার কোনো অসুবিধা নেই, নাম আমি প্রকাশ করব না। চেয়ারম্যান ওই কথা কখনোই বলেননি। তিনি ওই কথা বলেননি, যেটা হচ্ছে সেটা অপপ্রচার। ঠিক আছে, যোগ্য মঞ্চের যারা 9-10-এর টিচার্স আছেন তারা এসএসসির অ্যাডভোকেট, নিজেদের অ্যাডভোকেট, এবং চেয়ারম্যানের সাথে আলোচনা করেছিলেন। তাদেরকে বলা হয়েছে যে যদি আনটেন্টেড টিচাররা কেস করে তাহলে যিনি যে পোস্টে চাকরি করছেন সেই পোস্টে এক্সপিরিয়েন্স নাম্বার কোর্ট দিয়ে দেবে। শুধু তাই নয়, একজন পিজি টিচার 2 জায়গায় এক্সপিরিয়েন্স নাম্বার পেতে পারে। সুতরাং এই বিষয়টাকে রোখার জন্য আজকে 9-10-এর লিডাররা অপপ্রচার কুৎসা জন্য উঠে পড়ে লেগেছে। আমি 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন কেস পরিচালনা করেছি। কেউ কখনো বলতে পারবে না, যারা পিটিশনার ছিলেন বা ফান্ড সাপোর্টার করেছিলেন, আমি আমার অ্যাকাউন্টে 1 টাকাও নিয়েছি। কারণ হিসাবরক্ষক অ্যাকাউন্টেন্ট ঠিক করে দেওয়া হতো, যেমন 41453 কেসের জন্য দেওয়া হয়েছে। আর আপার কেসের জন্য তো পিটিশনাররা নিজেরাই গিয়ে টাকা দিয়েছে কোর্টে। তাহলে এখন আমার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে যে ও টাকা মেরেছে, যার কোনো একটা প্রমাণ কিন্তু নেই। আবার কি রটানো হচ্ছে যে যদি কেসটা করা হয় তাহলে আপনাদের স্যালারি চালু থাকবে। তো আমি একটু আগে কি বললাম, যে আমাদের কতগুলো পয়েন্টস আছে। যে 1 নম্বর আছে কি, যে যিনি যে পোস্টে চাকরি করতেন তাকে সেই পোস্টের জন্য এক্সপিরিয়েন্স নাম্বার দিতে হবে, এবং পিজি টিচাররা উভয় পোস্টের জন্য এক্সপিরিয়েন্স নাম্বার পাওয়ার উপযুক্ত, সে দাবিটা আদায় করতে হবে। 2 নম্বর কি বললাম, সমস্ত আনটেন্টেড টিচার্সের জন্য পিজি এবং 9-10 বোথ 15,403টে ভ্যাকেন্সি রিজার্ভ রেখে যতদিন না সমস্যা মিটছে ততদিন তাদের বেতন চালু রেখে বাকিদের ইন্টারভিউ এবং প্যানেল প্রকাশ করা যেতেই পারে। এটাও কোর্টের কাছে তুলে ধরে আদায় করা যেতে পারে। 3 নাম্বার যেটা বলছি, কোর্ট কেসের মাধ্যমে যদি আপনার পরীক্ষা আটকায়, যতদিন না মিটবে ততদিন আপনি কিন্তু বেতনটা পাবেন। বেতন নিয়ে আপনার কোনো সংশয় নেই। এইসব ফালতু বিষয়গুলো রটানো বন্ধ করুন। এবার যে বিষয়ে আসছি, যে আমরা কি প্রথমেই মামলা করতে যাব? না, আমরা প্রথমেই মামলা করতে যাব না। আমরা ইতিমধ্যে কমিশনকে চিঠি করছি, সকল পিজি টিচার মিলে চিঠি করছি। কমিশন কি পদক্ষেপ নেয় সেটার জন্য আমরা অপেক্ষা করব। কমিশন যদি ঠিকঠাক পদক্ষেপ নেয় তাহলে কোনো মামলাই হবে না।
আর কমিশন যদি পদক্ষেপ না নেয় তাহলে মামলা হবে। শুধু কমিশন বা চেয়ারম্যানকেই চিঠিটা করা হচ্ছে না, শিক্ষা সচিবকেও করা হবে। সবে তো পুজোর রেস কাটলো, এখন এই বিষয়টা নিয়ে আমরা উঠে পড়ে লেগেছি। আশা করি আজকের বক্তব্য সকলের কাছেই পরিষ্কার। আপনারা যারা পিজির শিক্ষক তারা অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার ফ্রন্টে যুক্ত হন এবং আপনাদের অধিকার আপনারা বুঝে নিন। কারণ আমি একটু আগেই আমার ব্যক্তিগত সাবজেক্টের হিসাব দিয়ে বোঝালাম, সেখানে আপনার পরীক্ষা যত ভালোই হোক আপনাকে কিন্তু ওই এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে কেউ টেক্কা মারতেই পারে। এটা কখনোই ভাববেন না যে আপনাকে টেক্কা মারবে না। আপনাকে টেক্কা তখনই মারবে না যখন আপনার প্রতিদ্বন্দ্বী থাকবে না। সুতরাং প্রতিদ্বন্দ্বী নিজে কেন ডেকে আনছে? তাহলে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হতে গেলে কি করতে হবে? প্রথমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অবশ্য গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব বা কমেন্ট বক্সে দিয়ে দেব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9593336405। এতে আপনি যে পিজির টিচার 2016 সালের আনটেন্টেড টিচার্স হিসাবে কর্মরত আছেন, তার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর যে কোনো মাসে একটা পে স্লিপ, অথবা যদি পে স্লিপ না থাকে স্যালারি SMS-এর স্ক্রিনশট আমাকে দেবেন আর আপনার নামটা লিখে দেবেন, দিয়ে পাঠাবেন, আমি গ্রুপে যুক্ত করে দেব। আমাদের পিজি টিচাররা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আবারও বলছি, এই পরীক্ষা দেওয়ার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পিজি টিচাররা। সকল পিজি টিচারের চাকরি বাঁচুক, তাদের প্রতিদ্বন্দ্বী না থাকুক, সেটা আমি একজন পিজি টিচার হিসাবে চাই। এই জন্য উদ্যোগটা গ্রহণ করা। আপনারা যদি সকলেই নিজের অধিকার রক্ষার্থে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যুক্ত হন, তবেই এটা কার্যকর এবং ফলপ্রসূ করা সম্ভব, এবং সেটা অতি দ্রুত তাড়াতাড়ি। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে আমার ইউটিউব ভিডিও এখানেই শেষ করছি। সকলকে বিজয় দশমীর শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম, ভালোবাসা জানিয়ে এখানেই আজকে আমার ইউটিউব লাইভ শেষ করছি।